ইয়ন্স গ্যালারিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনারা শুনতে চলেছেন কালজয়ী লেখক স্যার আর্থার কনান ডয়েলের লেখা গল্প জলদস্যু। আজকে বিভিন্ন চরিত্রে রয়েছেন নীলাঞ্জন, পার্থ এবং আমি রনিত। তাই শুরু হচ্ছে গল্প জলদস্যু, লেখক স্যার আর্থার কনান ডয়েল। শুনতে ভুলবেন না কিন্তু। অষ্টাদশ শতাব্দীর গোড়ার কথা। স্পেন সাম্রাজ্যের উত্তরাধিকার নিয়ে ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছিল তা শেষ হয়েছে। যুযুধান দেশগুলোর অর্থাৎ ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, অস্ট্রিয়ার সৈন্যদলে ছিল প্রচুর ভাড়াটে সৈন্য। যুদ্ধ শেষ হতেই তারা বেকার হয়ে পড়ল। তাদের ক্রমে ক্রমে কেউ শুরু করল ব্যবসা বাণিজ্য, কেউ বা চাকরি নিল মাছ ধরার জাহাজে। আর ওদের মধ্যে যারা ছিল বেপরোয়া ও নৃশংস প্রকৃতির, তারা জাহাজের মাছ তুলে খুলি আর হাড় আঁকা পতাকা লাগিয়ে হয়ে গেল জলদস্যু এবং যুদ্ধ ঘোষণা করল সমগ্র মানবজাতির বিরুদ্ধে। বিভিন্ন দেশের অধিবাসী এই জলদস্যুদের একটা বিষয়েই ঐক্য ছিল এবং তা হল নৃশংসতা। আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকার আশেপাশের জলভাগে তারা হয়ে উঠেছিল বিভীষিকা। এদের না ছিল কোনো শৃঙ্খলা, না ছিল কোনো সংযম। পণ্যবাহী বা যাত্রীবাহী জাহাজ দখল করে সেটা লুট তো করতই, জাহাজের ক্যাপ্টেন, নাবিক ও যাত্রীদের খুন করত অকল্পনীয় নৃশংসতায়। খুব সাহসী না হলে কোনো ক্যাপ্টেন সে সময় জাহাজ নিয়ে বিশেষত ক্যারিবিয়ান সাগরের দিকে যেতেই চাইতেন। এমনই একজন সাহসী ক্যাপ্টেন ছিলেন জন স্ক্যারো। তার জাহাজের নাম ছিল মর্নিং স্টার। চিনি আর গোলমরিচ নিয়ে তার জাহাজ চলছিল ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটস দ্বীপে। অন্তিম গন্তব্য সেটাই। মালপত্র ওখানে নামিয়ে দিয়েই জাহাজ রওনা হবে তার স্বদেশ ইংল্যান্ডের দিকে। জাহাজের নোঙর ফেলার শব্দ শুনে হাঁপ ছেড়ে বাঁচলেন ক্যাপ্টেন। অদূরেই দেখা যাচ্ছে সেন্ট কিটস দ্বীপের বন্দর তথা রাজধানী ব্যাসেস্টার। জলদস্যু পরকীর্ণ সমুদ্রে এতদিনের সফরে তিনি পদে পদে আশঙ্কা ও উদ্বেগে অধীর ছিলেন। অন্য কোনো জাহাজের পাল দেখতে পেলেই আশঙ্কা হতো ওটা বোম্বেটেদের জাহাজ নয়তো। এতদিনের যাত্রাপথে যে যে বন্দরে থেমেছিলেন সেখানেই শুনেছেন জলদস্যুদের হাড় হিম করা কাহিনী। আজ আপাতত তিনি নিশ্চিন্ত। বিষ কামানোয়ালা জলদস্যু জাহাজ হ্যাপি ডেলিভারির ক্যাপ্টেন কুখ্যাত সার্কি। এই তল্লাটেই তীরবর্তী অঞ্চলে ছড়িয়ে থাকা জাহাজের ভগ্নাবশেষ ও নাবিকদের লাশ সার্কির কৃতকর্মের প্রমাণ হিসেবেই প্রায়ই পাওয়া যেত। হত্যার থেকেও ভয়ানক ছিল সার্কির নিষ্ঠুরতা এবং এই সম্বন্ধিত কাহিনী শুনে ক্যাপ্টেন স্ক্যারো প্রচলিত বাণিজ্য পথ থেকে সরে গিয়ে সাবধানে তার জাহাজটাকে গন্তব্য পথে এনেছিলেন। তা সত্ত্বেও সার্কির নিষ্ঠুরতার প্রমাণ তাকে পেতে হয়েছিল। এবারের যাত্রাতেই একদিন সকালে জাহাজ থেকে ক্যাপ্টেন স্ক্যারো ও তার সহকর্মীরা দেখতে পেলেন সমুদ্রের বুকে ভাসমান একটা দাঁড় বাওয়া নৌকা। নৌকায় যে লোকটি ছিল সে একজন নাবিক, কিন্তু বিকারগ্রস্ত হয়ে প্রলাপ বকছিল। ক্ষুধা তৃষ্ণায় প্রায় মুমূর্ষ লোকটাকে জাহাজে উঠিয়ে তাকে ক্রমে ক্রমে সুস্থ করে তোলা হলো। দেখা গেল লোকটা যেমন শক্তিশালী তেমনই বুদ্ধিমান। কুখ্যাত সার্কি ওদের জাহাজকে ডুবিয়ে দিয়েছিল এবং সেই জাহাজের একমাত্র জীবিত ব্যক্তি ছিল এই নাবিক। সার্কি খাদ্য হিসাবে ওকে দিয়েছিল ওদেরই ক্যাপ্টেনের টুকরো টুকরো করা দেহ। নাবিকটি কিন্তু সেগুলো সমুদ্রে বিসর্জন দিয়ে সেই গ্রীষ্মমণ্ডলের উত্তাপ সহ্য করে শুধু নিজের শরীরের সামর্থ্যে বেঁচেছিল। এই নাবিকটির নাম ছিল ইভানসন, আমেরিকার পূর্বকূলের অধিবাসী।
ইভানসনকে পেয়ে ক্যাপ্টেন স্ক্যারো খুশিই হয়েছিলেন। জাহাজে এমনিতেই লোকলস্কর কম, ইভানসনের মতো একজন বলবান সুদক্ষ নাবিক তার কাজে লেগে যাবে। মর্নিং স্টার এখন ব্যাসেটার দুর্গের কাছে দাঁড়িয়ে। এখানে আর জলদস্যু শার্কির ভয় নেই। ক্যাপ্টেন স্ক্যারো দেখতে পেলেন দূর থেকে তার জাহাজের দিকে এগিয়ে আসছে তাদের কোম্পানির এজেন্টের নৌকো। এজেন্টের কর্মচারী জাহাজের গায়ে নৌকা বেঁধে জাহাজে উঠেই বলল, খবরটা শুনেছেন স্যার? সার্কি ধরা পড়েছে। ও এখন ওই ব্যাস্টারের দুর্গের লক আপে। গত বুধবার ওর বিচার হয়ে গেছে স্যার। কাল সকালে ওর ফাঁসি হবে। মূর্তিমান শয়তান শার্কির সাজার কথা শুনে জাহাজের সকলের উল্লাসের সীমা রইল না। ইভানসন তো বলেই উঠল, এই তল্লাটে যদি ফাঁসুরে না পাওয়া যায়, আমি ওর ফাঁসি দিতে রাজি আছি। জাহাজের এক অফিসার জানতে চাইলেন কিভাবে শার্কি ধরা পড়ল। এজেন্টের কর্মচারী বলল, সার্কির আচার আচরণে ওর দলের লোকেরাই বিক্ষুব্ধ ছিল। ওরাই ওকে জাহাজ থেকে নামিয়ে একটা ছোট দ্বীপে ছেড়ে দেয়। এক বণিক ওকে ধরে বেঁধে এখানে নিয়ে আসে। প্রথমে কথা হয়েছিল বিচারের জন্য ওকে জামাইকা পাঠানো হবে, কিন্তু স্যার চার্লস ইয়ান, আমাদের সেন্ট কিটসের গভর্নর, সোজাসুজি বললেন, শার্কি আমার খাবার মাংস, এই মাংস আমি রাঁধব। ক্যাপ্টেন স্ক্যারো, কাল সকাল 10টা পর্যন্ত আমাদের এখানে থাকুন। শার্কির ঝুলন্ত ঠ্যাং দুটোর দোলানি দেখে যান। ক্যাপ্টেন বিমর্ষভাবে বললেন, থাকলে তো ভালোই হতো, কিন্তু আজ সন্ধেবেলায় জোয়ার এলেই আমাদের রওনা হতে হবে। তা কি করে হবে স্যার? আমাদের গভর্নর স্যার চার্লস আপনার জাহাজেই তো ইংল্যান্ড যাবেন। সরকার থেকে ওর জরুরি তলব এসছে যে, তাই উনি আপনার জন্যই অপেক্ষা করছেন। আরে বাবা, তাই নাকি? এইসব মান্যিগণ্যি মানুষকে সঙ্গে নিয়ে যাতায়াত করার কোনো অভিজ্ঞতাই তো নেই আমার। যাই হোক, ওকে আমার কেবিনটাই ছেড়ে দেবো। আর জাহাজের একঘেয়ে খাবার ওর পছন্দ না হলে উনি নিজের বাবুর্চিও আনতে পারেন। ক্যাপ্টেন, এসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। স্যার চার্লস সবে ভুগে উঠেছেন, খুবই দুর্বল। বেশিরভাগ সময় হয়তো কেবিনেই কাটাবেন। অবশ্যই সরকির ফাঁসির হুকুম শুনে উনি আপাতত কিছুটা চাঙ্গা হয়ে উঠেছেন। তবে একটা কথা বলি, ওর কথাবার্তা একটু রুক্ষ কর্কশ। আহা, তা হোক, তবে উনি যেন জাহাজ চালানোর ব্যাপারে নাক না গলান। উনি সেন্ট কিটসের গভর্নর হতে পারেন, কিন্তু আমিও মর্নিং স্টার জাহাজের গভর্নর। উনি যেমন সরকারি আদেশে দেশে ফিরছেন, আমিও কিন্তু আমার কোম্পানির আদেশে, মানে কোম্পানির আদেশ অনুযায়ী সন্ধ্যায় রওনা হব। স্যার, গভর্নর আজ রওনা হতে পারবেন না। তার হাতে কয়েকটা জরুরি কাজ আছে। বেশ, ঠিক আছে, তাহলে কাল ভোরে। ক্যাপ্টেনের কেবিনটাই গভর্নরের জন্য সাজিয়ে গুছিয়ে রাখা হলো। প্রচুর ফল ও কয়েক পিপে মদের ব্যবস্থা করা হলো। সন্ধ্যের পর আসতে শুরু করলো গভর্নরের লটবহর। বড় বড় লোহার ট্যাঙ্ক, টিনের প্যাকিং বাক্স এবং বিচিত্র আকৃতির প্যাকেজ। পরের দিন ভোরে যখন আকাশের রং ধূসর থেকে লালচে হতে শুরু করেছে, গভর্নর স্যার চার্লস একটা নৌকায় চেপে এসে সিঁড়ি দিয়ে কষ্টে সৃষ্টে জাহাজে উঠলেন। একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন, হাতে একটা মোটা বাঁশের ছড়ি, মাথার পরচুলাটি দিয়ে প্রায় ভ্রু অবধি ঢাকা, চোখে সবুজ রঙের বড় সাইজের চশমা। গভর্নরের নাকটা লম্বা ও পাখির ঠোঁটের মতো তীক্ষ্ণ। তবে জ্বর থেকে উঠেছেন বলেই হয়তো থুতনিও একটা স্কার্ফ দিয়ে ঢাকা। পরনে একটা সিল্কের গাউন, কোমরে কর্ড দিয়ে বাঁধা। জাহাজে উঠে নাকটা ওপরের দিকে তুলে প্রায় অন্ধ মানুষের মতো মাথাটা এদিক ওদিক ঘুরিয়ে তিনি উচ্চ কণ্ঠে অনুযুগের সুরে ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলেন, আমার মালপত্র তোমার কাছে? হ্যাঁ স্যার চার্লস। মদ, তামাক ইত্যাদি আছে? হ্যাঁ স্যার। তাস খেলতে পারো? মোটামুটি স্যার।
তাহলে নগর তোলো, স্টার্ট। অনুকূল বাতাসে জাহাজ দ্বীপপুঞ্জের অর্ধেকটা পেরিয়ে এলো। তখন কুয়াশার আড়াল থেকে সূর্য উঁকি মারছে। দুর্বল গভর্নর ডেকের রেলিংয়ের উপর একটা হাত রেখে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে বললেন, দেখো ক্যাপ্টেন, তুমি এখন সরকারি কাজে। সরকার আমার প্রতীক্ষায় ইংল্যান্ডে দিন গুনছে। সব কিছু ঠিকঠাক নিয়েছো তো? হ্যাঁ স্যার। আমার মতো একজন অসুস্থ ও প্রায় অন্ধ একজন ব্যক্তিকে নিয়ে তোমাকে যেতে হচ্ছে বলে আমার খুব খারাপ লাগছে। আপনি কি বলছেন স্যার? আপনার উপস্থিতিতে আমরা সম্মানিত। তবে স্যার, আপনার চোখ দুটো যেন বেশ খারাপ হয়েছে। আর বলো না, ব্যাসেটারের সাদা সাদা রাস্তার উপর সূর্যের প্রতিফলন এতদিন দেখে দেখে দু চোখ যেন জ্বলে গেছে। তাছাড়া হয়েছিল সাংঘাতিক জ্বর, তাই তো ডাক্তারকেও নিয়ে আসতে হলো। ওই শোনো। বিস্মিত ক্যাপ্টেন বললেন, দ্বীপ থেকে কামানের আওয়াজ। আমাদের কি ফিরে যেতে বলছে? হেসে উঠলেন গভর্নর। হে হে হে। আজ সকালে তো শার্কির ফাঁসির হওয়ার কথা। ওদের বলে এসেছিলাম ফাঁসি হয়ে গেলেই কামান দেগে আমাকে জানাতে। এর মানে শার্কির ভবলীলার সাঙ্গ হল। ক্যাপ্টেন ও জাহাজের কর্মীরা একযোগে হর্ষধ্বনি করে উঠল। শার্কির মৃত্যু সংবাদে যেন এই জাহাজের যাত্রার শুভ সূচনা হল। কিছুক্ষণের মধ্যেই গভর্নর জাহাজের অফিসার ও মাঝিমাল্লাদের মধ্যে বিশেষ জনপ্রিয় হয়ে উঠলেন। জনপ্রিয়তার কারণ শার্কি নিধনে তার মুখ্য ভূমিকা। ডিনারের শেষে পাইপ খেতে খেতে যখন তিনি ক্যাপ্টেন স্ক্যারো ও ফার্স্ট অফিসার মর্গানকে শার্কির দস্যুবৃত্তি ও নৃশংসতার বিভিন্ন কাহিনী শোনাচ্ছিলেন, ওরা দুজনেই মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলেন সেই কাহিনী। মর্গান জিজ্ঞেস করল, স্যার, সার্কিকে দেখতে নাকি খুব কুৎসিত ছিল, আর শুনছি ও নাকি সর্বক্ষণ বিদ্রুপ করে কথা বলতেন। গভর্নর বললেন, ঠিকই শুনেছ, বেশ কুৎসিতই দেখতে ছিল। ক্যাপ্টেন স্ক্যারো প্রশ্ন করলেন, ওর চোখ দুটো নাকি একবার দেখলে কেউ ভুলতে পারে না। হালকা নীল রঙের মণির চারপাশটি লাল টকটকে। আমার নিজের চোখের যে অবস্থা, শার্কির চোখের ব্যাপারে তেমন কিছু বলতে পারবো না। তবে শুনেছি বিচারের সময় ও যখন জুরিদের দিকে তাকাচ্ছিল, জুরিরা সবাই ভয় কুঁকড়ে যাচ্ছিল। ওর ফাঁসি হয়ে ভালোই হয়েছে। বেঁচে থাকলে জুরিদের যা পরিণতি হতো তা ভাবলে শিউরে উঠতে হয়। বলে গভর্নর হো হো করে হেসে উঠলেন। ক্যাপ্টেন ও মর্গান দুজনেই যোগ দিল ওই হাসির ফোয়ারায়, তবে এত প্রাণ খুলে নয়। শার্কি না থাকলেও এই তল্লাটে জলদস্যুর তো অভাব নেই। দুজনের মনেই ছিল প্রচ্ছন্ন ভীতি। একটু পরেই ওরা দুজন গভর্নরকে শুভরাত্রি জানিয়ে চলে গেলেন। কিন্তু ঘণ্টা চারেক পরে এই দিকে এসে মর্গান দেখল যে গভর্নর একইভাবে ওই জায়গায় বসে আছেন। পাশে পড়ে আছে 6টি নিঃশেষিত মদের বোতল, আর পাইপ থেকে বেরোচ্ছে ধোঁয়ার কুণ্ডলী। প্রায় 3 সপ্তাহ পরে জাহাজ নিরাপদে পৌঁছে গেল ইংলিশ চ্যানেলের কাছে। গভর্নর এখন প্রায় পুরোপুরি সুস্থ, তবে চোখের সমস্যাটা রয়ে গেছে। রাতে অপরিমিত মদ্যপান করেও উনি সকালে থাকতেন একদম ফ্রেশ। ক্যাপ্টেনের অনুমতি নিয়ে তিনি ইভানসনকে নিজের পার্শ্বচর করে নিলেন। জাহাজে পায়চারি করার এবং তাস খেলার সময় ইভানসনই হয়ে উঠল ওর চোখ। এই কাজ পেয়ে ইভানসনও খুব খুশি, কেননা শার্কি হন্তা গভর্নরের কাজেও লাগতে পেরেছে। গভর্নরকে হাত ধরে হাঁটতে সাহায্য করা, তার চেয়ারের পিছনে দাঁড়িয়ে তাস খেলার সময় সঠিক তাসটি তার হাতে ধরিয়ে দেওয়া, এই সব হয়ে দাঁড়ালো ওর নিত্যকর্ম। তাস খেলতে খেলতেই ক্যাপ্টেন ও মর্গান বুঝতে পারলেন যে বদমেজাজি গভর্নরের স্বরূপটা এতদিন প্রকাশ পায়নি। খেলার সময় কোনো কথা কাটাকাটি বা মতপার্থক্য হলেই স্পার্ফের আড়াল থেকে বেরিয়ে আসতো তার থুতনি। ঊর্ধ্বত নাকটা উঠত উপর দিকে এবং উনি হাতের ছড়িটা হাওয়ায় সপাং করে ঘোরাতেন। এরই মধ্যে একদিন জাহাজের এক মিস্ত্রি আনমনে ভুল করে গভর্নরকে আলতো করে একটু ধাক্কা দিয়ে দিয়েছিল।
তিনি তার মাথায় তৎক্ষণাৎ মেরেছিলেন ছড়ির এক বাড়ি। আর একদিন জাহাজের মাঝিমাল্লারা খাবারের পরিমাণ কম হওয়ার প্রতিবাদে বিদ্রোহের হুমকি দিয়েছিল। গভর্নর ক্যাপ্টেনকে বলেছিলেন বিদ্রোহ করার আগেই ওদের মেরে ঠান্ডা করে দিতে। এসব সত্ত্বেও দিনগুলো মন্দ কাটছিল না। তার কারণ গভর্নরের বিচিত্র স্মৃতির ঝাঁপি খুলে গল্প বলার ক্ষমতা। সমুদ্র যাত্রার শেষ দিনটা অবশেষে এসে গেল। কাল সকালেই পাইলট এসে রাস্তা দেখিয়ে জাহাজকে বন্দরে ভেড়াবে। হয়তো কাল সন্ধ্যাবেলাতেই ওয়েস্টমিনিস্টারে গভর্নরের সঙ্গে মন্ত্রীদের সাক্ষাৎ হবে। আজ শেষ দিন। শেষবারের মতো তিনজন, গভর্নর, ক্যাপ্টেন ও মর্গান, বসলেন তাস খেলতে। যথারীতি গভর্নরের চেয়ারের পিছনে দাঁড়িয়ে রয়েছে ইভানসন। বেশ বড় বাজি রাখা হয়েছে আজ। হঠাৎ গভর্নর টেবিলে রাখা বাজির সমস্ত টাকা নিজের কাছে দুহাত দিয়ে টেনে এনে তার ওয়েস্টকোটের পকেটে ভরলেন এবং বললেন, আমি বাজি জিতেছি। চেঁচিয়ে উঠলেন ক্যাপ্টেন স্ক্যারো। আহ স্যার চার্লস, আপনি তো এখনো আপনার চালটাই দেননি। মিথ্যাবাদী কথাকার, আমি চাল দিয়েছি এবং তোমরা হেরেছ। বলে গভর্নর মাথার পরচুলা ও চশমা এক টানে খুলে ফেললেন। দেখা গেল উঁচু কপাল, সামনের দিকে টাক পড়া মাথা এবং ধূর্তামিতে ভরা একজোড়া নীল চোখ। চোখের ভেতরে বৃত্তাকার অংশ বুলটেরিয়ার কুকুরের চোখের মতো লাল। মর্গান বলে উঠল, হায় ভগবান, এ তো সার্কি। ক্যাপ্টেন ও মর্গান দুজনেই চেয়ার ছেড়ে লাফিয়ে উঠলেন। কিন্তু তার আগেই কেবিনের দরজা জুড়ে দাঁড়িয়ে গেল বিশাল দেহী ইভানসন, তার দুহাতে দুটি পিস্তল, টেবিলে ছড়ানো তাসের কাছে রাখা আর একটি পিস্তল। তার মালিক জাহাজের ওই সম্মানিত যাত্রী। ঘোড়ার আওয়াজের মতো খ্যাক খ্যাক করে হেসে উঠে উনি বললেন, ভদ্র মহোদয়গণ, আমার নামই ক্যাপ্টেন শার্কি এবং আপনাদের এই ইভানসন হচ্ছে আসলে নেড গ্যালোওয়ে। আমার জাহাজ হ্যাপি ডেলিভারির অফিসার। ওরা আমাকে নামিয়ে দিয়েছিল একটা দ্বীপে, আর নেটকে একটা দাঁড়বিহীন নৌকায়। কুকুরের তল, তোরা এখন আমাদের পিস্তলের মুখোমুখি। ক্যাপ্টেন স্ক্যারো নিজের জ্যাকেটের উপর হাত রেখে বললেন, তোমরা গুলি করো বা না করো, আমি কিন্তু শেষ নিঃশ্বাস পর্যন্ত বলে যেতে চাই, সার্কি, তুমি দুরন্ত, তুমি শয়তান, তোমার পরিণতি খুব ভয়ঙ্কর। শার্কি বলল, বাহ, বেশ সাহসী তো, আমারই মতো। তোমার মৃত্যুটাও হবে বেশ ঘটা করে। নেট, ডিঙ্গি জাহাজের গায়ে লাগিয়েছ? হ্যাঁ ক্যাপ্টেন, আর জাহাজের ভিতরে রাখা নৌকাগুলো? সবগুলো ফুটো করে দিয়েছি। বেশ বেশ, তাহলে ক্যাপ্টেন স্ক্যারো, আপনাকে এখানেই রেখে যাব। কিছু জানতে চান? সেন্ট কিটসের গভর্নর স্যার চার্লস কোথায়? মহামান্য গভর্নরকে আমি শেষ যখন দেখি তখন তিনি গলা কাটা অবস্থায় তার পালঙ্কে শায়িত। ওখানে জেল ভেঙে বেরিয়ে আমার শুভানুধ্যায়ীদের কাছে খবর পাই যে গভর্নর প্রথম একটা জাহাজে ইংল্যান্ড যাবেন, যার ক্যাপ্টেনকে তিনি কখনো দেখেননি। প্রথমেই গভর্নরের প্রাসাদের বারান্দায় উঠে ঋণটুকু শোধ করলাম এবং পরচুলা মাথায় দিয়ে এসে পড়লাম আপনার জাহাজে। না, এবার ওদের নিয়ে যা করার করো। হেল্প, হেল্প! বলে মর্গান চেঁচাতেই তার মাথায় পড়ল শার্কির পিস্তলের বাটের ঘা। মাটিতে লুটিয়ে পড়ল মর্গান। ক্যাপ্টেন স্ক্যারো কেবিনের দরজার দিকে এগোতেই প্রহরী নেড এক হাতে তার মুখ চাপা দিয়ে অন্য হাত দিয়ে জড়িয়ে ধরল তার কোমর। শার্কি বলল, কোনো লাভ নেই ক্যাপ্টেন, তুমি বরং নতজানু হয়ে তোমার প্রাণ ভিক্ষা করো। মুখ থেকে নেডের হাত সরিয়ে স্ক্যারো বললেন, আমি তোমাকে দেখে নেব। নেড, ওর হাত দুটো পিছমোড়া করে বাঁধো তো। এবার করবে প্রাণ ভিক্ষা? না। ঠিক আছে, ওর শরীরে ছুরিটার 1 ইঞ্চি ঢুকিয়ে দাও। 6 ইঞ্চি ঢোকালেও প্রাণ ভিক্ষা আমি করব না। হ্যাঁ, বুকের পাটা আছে বটে। নেড, ছুরিটা আমার পকেটে রাখো। স্ক্যারো, তোমার চামড়া তো বেঁচে গেল,
তবে তোমার মতো সাহসী মানুষের উচিত জলদস্যুর পেশা নিয়ে 2 পয়সা কামানো। অবশ্যই আজকের এই ঘটনার সাক্ষী হিসাবে তোমাকে তো বাঁচতে দেওয়া যায় না। তোমার জন্য তাই অসাধারণ মৃত্যুর পরিকল্পনা আমি করেছি। নেট, ওকে বেঁধে ফেলো। চুল্লির সঙ্গে? না না না, চুল্লিতে তো আগুন আছে, ওকে টেবিলের সঙ্গে বাঁধো। আমি ভাবছিলাম ওদের ঝলসানো হবে। নেট, আমি ক্যাপ্টেন আর তুমি কোয়ার্টার মাস্টার, যা বলছি তাই করো। নেড তক্ষুনি দুহাতে একটা শিশুর মতো স্ক্যারোকে তুলে ধরে টেবিলের উপর শুইয়ে দিল। তারপর তার দুহাত দুপা টেবিলের সঙ্গে মোটা দড়ি দিয়ে বেঁধে মুখে গুজে দিল শার্কির গলার সেই স্কার্ফটা। শার্কি বলল, ক্যাপ্টেন স্ক্যারো, এবার আমরা বিদায় নেব। আমার সঙ্গে জনাছয়েক লোক থাকলে মালপত্র সমেত তোমার জাহাজটাই নিয়ে যেতাম, কিন্তু আপাতত নেট ছাড়া তো আর আমার কেউ নেই। একটা ডিঙি নৌকায় নিয়ে যাচ্ছি। জানো তো, ক্যাপ্টেন শার্কি একটা ছোট নৌকা পেলে পালতোলা নৌকা জোগাড় করে নেয়। পালতোলা নৌকা পেলে জোগাড় করে নেয় 2 মাস্তুলের ছোট জাহাজ, আর সেটা পেলে খুঁজে নেয় পালতোলা ছোট জাহাজ এবং সবচেয়ে বড় জাহাজ। তাই তাড়াতাড়ি বন্দরে চলে যাও, নইলে তোমার এই মর্নিং স্টার জাহাজটা নিতে আমি কিন্তু ফিরে আসব। ক্যাপ্টেন স্ক্যারো শুনতে পেলেন ওদের চলে যাওয়ার এবং দরজায় চাবি দেওয়ার আওয়াজ। বাঁধন আলগা করার চেষ্টা করতে করতে শুনতে পেলেন জাহাজ থেকে জলের উপর একটা ডিঙি লাগানো হলো। তারপর পাগলের মতো হাত পা ব্যবহার করে এবং জখম, কবজি ও ঘোড়ালি নিয়ে অনেক কষ্টে সেই দড়ির বাঁধন থেকে নিজেকে মুক্ত করলেন তিনি। অবশেষে লাথি মেরে কেবিনের দরজা ভেঙে ডেকের উপর এসে তারস্বরে চেঁচাতে লাগলেন স্ক্যারো। পিটারসন, আর্মিটাজ, উইলসন, কে কোথায় আছো? পিস্টল ছোড়া বের করো। জাহাজে যত নৌকা রাখা আছে সেগুলো নামাও। সেই সেই সামনের ডিঙিতে আছে জলদস্যু সার্কি। সবাই মিলে ওকে ধরতে হবে। তক্ষুনি নামানো হলো জাহাজের নৌকোগুলো, কিন্তু পর মুহূর্তেই মাঝি মোল্লারা জানল যে সবগুলো নৌকো ফুটো, কোনোটাই জলে ভাসবে না। ক্যাপ্টেন হতাশ হয়ে বুঝতে পারলেন বুদ্ধির খেলায় প্রতি পদেই তাকে পরাস্ত করেছে শার্কি। নির্মেঘ নক্ষত্রখচিত আকাশ, হাওয়া নেই। বহু দূরে দাঁড়িয়ে আছে জেলেদের একটা পালতোলা নৌকা। নৌকার উপর কয়েকজন জেলে জাল নিয়ে ব্যস্ত। ঢেউয়ে দোল খেতে খেতে ছোট্ট ডিঙিটা পৌঁছে গেল জেলেদের নৌকার কাছে। ক্যাপ্টেন স্ক্যারো চিৎকার করে বললেন, সবাই মিলে চেঁচিয়ে ওদের সাবধান করো, নইলে সার্কির হাতে ওদের মৃত্যু নিশ্চিত। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। ডিঙি এখন জেলেদের নৌকার একেবারে কাছে। পরপর 2 বার পিস্তল ছোড়ার আওয়াজ শোনা গেল। তারপর নিস্তব্ধতা, জেলেদের চিহ্নমাত্র নেই। তারপর যেই একটু বাতাস বইতে শুরু করলো, পালতোলা জেলে নৌকাটা তরতর করে এগিয়ে চলল আটলান্টিক মহাসাগরের দিকে। লাগলো আমাদের গল্প? ভালো লেগেছে নিশ্চয়ই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটা, আর কমেন্ট বক্সে গিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করুন, কারণ এটাই আমাদের অনুপ্রেরণা। আর নতুন নতুন গল্প আসবে প্রত্যেক সপ্তাহে, তাই গল্পগুলো যদি শুনতে হয় তাহলে ইউটিউবের বেল আইকনটা ক্লিক করে দিন আর আমাদের সাপোর্ট করুন। এটাই বলবো। আসবো পরের সপ্তাহে নতুন গল্প নিয়ে। স্টে টিউনড।